ভালোবাসার সাত কাহন পর্ব ৯-১০। ওয়েলকাম টু শ্বেতা মুবাশশিরা, ওয়েলকাম টু মাই ডার্ক প্যালেস। শ্বেতাকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে তুলে নিয়ে নিজের প্রাসাদসম বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে কথাগুলো বলল এরিস। শ্বেতা এতক্ষণ যাবৎ কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলেছে। এরিস ওকে কোলে তুলে নিতেই দুহাত দিয়ে এরিসের গলা জড়িয়ে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছিল সে। তারপর ইরিশের বলা কথাটা শুনে সরাসরি তার মুখের দিকে তাকায়। এরপর তার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে। তাকাতেই অবাক হয়ে যায় সে। প্রায় আঁটো-সাঁটো ৬০ একর জায়গা জুড়ে প্রাসাদের মতো বিশাল এক শ্বেতাকায় অট্টালিকা সগর্বে দাঁড়িয়ে রয়েছে। তিন দিক জুড়ে বিশাল তার বিস্তৃতি। মাঝখানে বিশাল বড় খোলা উদ্যানের মাঝে এক পাশে গিটার আকৃতি লম্বা ও বিশাল এক সুইমিং পুল। অন্য পাশে বিশাল বড় ফুল ফলের সুসজ্জিত বাগান। বাগানের এক পাশে কতগুলো টি টেবিল এবং চেয়ারের অবস্থান। চওড়া ও লম্বা মজবুত লোহার গেট পেরিয়ে যেতেই দুপাশে অসংখ্য নামি দামি গাড়ির বহর লক্ষ্য করা যায়। রাতের আঁধারের মাঝেও সম্পূর্ণ বাড়িটা চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। অবশ্য এই আলোকসজ্জায় এই বাড়িতে প্রতিদিনই বহাল থাকে। সে তার আগমনে হয়তো বিশেষ কিছু আয়োজন করা হয়নি। এরিসের গাড়ির হর্নের আওয়াজ পেতেই দারোয়ানরা দুপাশ থেকে মস্ত বড় গেটটা খুলে দিয়ে মাথা নত করে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কিন্তু এরিস সেভাবেই তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার পেছনে প্রায় ১০ থেকে ১৫টি ব্ল্যাক মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে। এরিস না নড়া পর্যন্ত তারাও এক চুল পরিমাণ নড়তে সাহস পাবে না। অনেকক্ষণ পর এরিস তাকে কোলে নিয়েই দ্রুত কদমে গেট পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বিশাল এরিয়া জুড়ে এরিস তাকে নিয়ে হাঁটতে থাকে, অথচ একটিবারও তার মুখের দিকে তাকায় না। তার মুখের অভিব্যক্তি অত্যন্ত গম্ভীর এবং শান্ত। অপরদিকে শ্বেতা তার গলা পেঁচিয়ে ধরে রেখেছে, তার বুকের সাথে মিশে থেকে তার দিকেই অপলক তাকিয়ে থাকতে থাকতে কোলে চড়ে বসে থাকে। প্রাসাদসম অট্টালিকার সদর দরজা খুলে যেতেই নির্দিষ্ট ড্রেস কোডে সজ্জিত অসংখ্য ইটালিয়ান ফিমেল সার্ভেন্টরা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভর্তি অসংখ্য থালা নিয়ে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এরিস আর শ্বেতাকে দেখা মাত্রই তারা তাদের দিকে ফুল ছুঁড়তেই নিবে, তখনই এরিস গম্ভীর কণ্ঠে ইটালিয়ান ভাষায় তাদের উদ্দেশ্যে আদেশ ছড়ে, এসব ডিসগাস্টিং জিনিস আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তোমাদের এগুলো কে আনতে বলেছে? আমার আদেশ ছাড়া এসব করার সাহস পাও কি করে? এরিসের হুঙ্কার মেয়েগুলো একদম চুপসে যায়। তবু একটি মেয়ে অনেক সাহস সঞ্চার করে ইটালিয়ান ভাষায় আমতা আমতা করে বলে ওঠে, আসলে স্যার, ফারহান স্যার কল করে বলেছিলেন যে আপনি বিয়ে করে। জাস্ট শাট আপ! এরিসের প্রচণ্ড ধমকে মেয়েটি কেঁপে উঠে চুপ করে যায়। সেই সাথে শ্বেতা এবং বাকি মেয়েগুলোও ভয়ে কেঁপে ওঠে। পরক্ষণেই এরিস গম্ভীর কণ্ঠে বলে ওঠে, গোলাপের কাঁটা থালা ভর্তি করে নিয়ে এসো, কুইক! এরিসের কথাটা মেয়েগুলোর বোধগম্য হলো না। তারা ফ্যাল ফ্যাল করে এরিসের দিকে তাকিয়ে রইল। মানে স্যার, একবার বলেছি কথা শুনতে পাওনি? এই গোলাপ ফুলের ডালের সাথে যতগুলো কাঁটা রয়েছে সবগুলো থালা ভর্তি করে এখানে নিয়ে এসো। সবগুলো মেয়ে তৎক্ষণাৎ এরিসকে কুর্নিশ করে ভেতরে গিয়ে ফেলে রাখা গোলাপের কাঁটাগুলো সংগ্রহ করে নিয়ে আসতে গেল। অপরদিকে শ্বেতা কিছু বুঝে উঠতে না পেরে হতবিহ্বল হয়ে মেয়েগুলোর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই গোলাপের কাঁটাগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি সিঁড়ি দিয়ে উপরে যাবে। এটাই হলো আজকে তোমার গৃহপ্রবেশ। শ্বেতাকে নিচে নামিয়ে দিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল এরিস। শ্বেতা হতভম্ব হয়ে একবার শুভ্র ফ্লোরে বিছানো গোলাপের কাঁটাগুলোর দিকে তো আরেকবার এরিসের মুখের দিকে তাকাতে লাগলো। তার সাথে সাথে ইতালিয়ান মেয়েগুলো প্রচন্ড অবাক হয়ে এরিসের দিকে তাকিয়ে রয়েছে। এরিস তাদেরকে দিয়ে কাঁটাগুলো আনানোর পর সেগুলো সদর দরজা থেকে দোতলার সিঁড়ি অবধি ছিটিয়ে দিতে বলে। তারপরে সে তার উদ্দেশ্যে এই কথাটা বলে। সে তা একটা শুকনো ঢোক গিলে ভয়ার্ত স্বরে বলল, মানে? এরিস বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলল, আমি এক কথা দুইবার রিপিট করা পছন্দ করি না। যেটা করতে বলেছি সেটা করো। সে তা ভয়ে কুঁকড়ে গিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে। এরিস বাঁকা হেসে বলল, তুমি যদি এই কাঁটাগুলোর উপর দিয়ে না হাঁটো তাহলে তোমার সামনে এই মেয়েগুলোকেও এই মুহূর্তেই শুট করে দিব, আর তাদের মৃত্যুর কারণ হবে তুমি।
এখন তুমি ডিসাইড করো, তুমি আমার এই আদেশ পালন করবে নাকি ওদের মৃত্যুর কারণ হবে। সে তার গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইরিশ সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট কুইকলি। অগত্যা কোনো উপায় না পেয়ে সে তার চোখের পানি মুছে হোয়াইট গ্রাউন্ডটা দুহাত দিয়ে ধরে কিছুটা উঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করে কাঁটাগুলোর উপর দিয়ে হাঁটতে লাগলো। ধারালো এবং তীক্ষ্ণ কাঁটাগুলোর আঘাতে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হলো সে তার কোমল পা জোড়া, তবুও দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে আর কান্না সংবরণ করে সে হাঁটতে লাগলো। হ্যারিস অন্যদিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। অপরদিকে মেয়েগুলোর সে তার এই অবস্থা দেখে প্রচন্ড খারাপ লাগতে লাগলো। তাদের জীবন বাঁচানোর জন্য মেয়েটাকে এমন কষ্ট সহ্য করতে হচ্ছে, তবে তাদের বস কেন যে মেয়েটার সাথে এমন করছে সেটা বুঝতে পারছে না তারা। তাও আবার সে, যে কিনা তার বিয়ে করা বউ। কিং সাইজের আল্ট্রা সফট সলিড বেডের উপর দুই হাঁটু উঁচিয়ে বুকের মাঝে ভাঁজ করে সেগুলোকে দুই হাত দিয়ে জড়িয়ে রেখে গুটিসুটি হয়ে বসে রয়েছে সেটা। তীব্র ভয়, জড়তা, অস্বস্তি, শারীরিক ও মানসিক ব্যথা এবং লজ্জায় তার কোমল শরীরখানা থেকে কেঁপে উঠছে। গায়ের যন্ত্রণা কমার বদলে দ্বিগুণ ভাবে বেড়ে গেছে। তখন কাঁটাগুলোর উপর দিয়ে হাঁটার পর একজন ফিমেল সার্ভেন্ট তাকে ধরে ধরে এই রুমের বিছানায় নিয়ে এসে বসিয়ে দেয়। কৃতজ্ঞতা স্বরূপ মেয়েটি সে তার পায়ে বিঁধে থাকা কাঁটাগুলো উঠিয়ে দিতে সাহায্য করে। সে তার প্রচন্ড যন্ত্রণা হলেও সে দাঁতে দাঁত চেপে সহ্য করে চুপ করে থাকে। তার মানসিক যন্ত্রণার কাছে শারীরিক এই যন্ত্রণা যেন কিছুই নয়। রক্তাক্ত পা দুটি তলায় অ্যান্টিসেপটিক দিয়ে ব্যান্ডেজ লাগানোর আগ মুহূর্ত ইরিশ রুমে প্রবেশ করে তীক্ষ্ণ স্বরে মেয়েটিকে বাইরে বেরিয়ে যেতে আদেশ দেয়। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে এরিসকে কুর্নিশ করে দ্রুত বাইরে বেরিয়ে যায়, যেন বাঘের গুহা থেকে সে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছে সে। এরপর এরিস কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। এরিস চলে যেতেই সে তা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। ব্ল্যাক থিমের বিশাল বড় পরিসরের রুমটি জুড়ে ভারী এবং দামি দামি আসবাবপত্র দিয়ে ভরা। প্রায় সবগুলো জিনিসই কালো রঙের, আর তার উপর দেয়ালের বিভিন্ন স্থানে ঝোলানো রয়েছে অগণিত স্নাইপার ও পেইন্টিং। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দেয়ালের কয়েক জায়গায় কালো রঙের ড্রাগন, ড্রাগন হান্টার এবং পাইথনের পেইন্টিং করা, যেগুলো এতটাই ভয়ঙ্কর আর জীবন্ত লাগছিল যে সে তা ভয়ে চোখ ফিরিয়ে নিল, যেন এক্ষুনি পেইন্টিং থেকে বেরিয়ে এসে সেগুলো তাকে আক্রমণ করে বসবে। মুহূর্তেই সে তার পুরো গা কেমন যেন গুলিয়ে উঠল। প্রায় আধা ঘন্টা পরে শাওয়ার শেষ করে গায়ে ব্ল্যাক বাথবোর্ড জড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এরিস। এরপর রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে ওভারসাইজ ব্ল্যাক টি শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে সোজা অন্য একটা দরজা দিয়ে ঢুকে গেল পাশের ড্রেসিং রুমে। এদিকে রুমের বিছানায় যে তার সদ্য বিবাহিতা স্ত্রী বসে রয়েছে সেটা সে যেন একদমই ভুলে গিয়েছে। ড্রেস আপ চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো এরিস। সে তা না চাইতেও আর চোখে একবার এরিসের পানে তাকালো। সব সময় কালো পোশাক আশাকে এরিসকে দেখে দেখে অভ্যস্ত সে তা। আজকেও তার ব্যতিক্রম হলো না, তবে তার পরনের ওভারসাইজ টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে ঘাড় অবধি থাকা ভেজা চুলগুলোতে তাকে কেমন মোহনীয় লাগছে। লম্বা ফর্সা আর পুরুষালী লোমশ পা দুটো উন্মুক্ত। এরিসকে এই নতুন রূপে দেখে পলকহীন ভাবে তাকিয়ে রইল সে তা। আমাকে দেখবেনি যখন, তখন পেছন থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দেখলে ভালো মতোই দেখো। ড্রেসিং টেবিলের মিররের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে সোজা সে তার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে কথাটা বলল এরিস। মুহূর্তে সে তা যেন প্রায় জমে গেল। এরিস ধীর পায়ে তার দিকে আসতে থাকলো। সে তার হৃদস্পন্দন ক্রমাগত বাড়তে লাগলো, শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠে উষ্ণ হয়ে যেতে লাগলো। গাল দুটো লজ্জায় আরক্তিম হলো। দুই হাঁটুতে আরো শক্তভাবে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে শরীর গুটিয়ে থাকলো সে। এরিস একদম সে তার কাছাকাছি এসে বসলো। তার গা থেকে ভেসে আসছে ফ্রেঞ্চ পিঙ্ক ফ্লে সাবানের মতো মাতানো সুঘ্রাণ। চুল থেকে ভেসে আসছে রেক্সানা ব্র্যান্ডের শ্যাম্পুর ঘ্রাণ। সে তার চোখ দুটো খিচে বন্ধ করে গুটিয়ে থাকলো। এরিস বাঁকা হেসে তার থুতনি ধরে মুখটা উপরে তুলে হাসি স্বরে বলল, ইউ লুক লাইক আ রেড স্ট্রবেরি, আই রিয়েলি ওয়ান্ট টু ইট। এরিসের মুখে এমন লাগামহীন কথাবার্তা শুনে লজ্জায় আরো লাল হয়ে উঠল সে তার দুটো গাল। কান জুড়ে উষ্ণ ধোঁয়া বেরোতে লাগলো। এরিস সেটা লক্ষ্য করে নিঃশব্দে হাসলো। তারপর
নিজের গায়ের ওভারসাইজ টি-শার্ট একটানে খুলে ফেললো। সিক্স প্যাক ওয়ালা লোমহীন উন্মুক্ত ফর্সা শরীরের এই মুহূর্তে হাঁটু অবধি থ্রি-কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই ইরিশের। সেটা এক পলক তাকিয়ে থেকে প্রচন্ড লজ্জায় চোখ নামিয়ে নিল। তবে এক পলকেই ইরিশের সম্পূর্ণ প্রতিচ্ছবি এঁকে ফেললো চোখের মাঝে। ভেজা সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরুষালী ঘন ভ্রূদ্বয়ের নিচে ঘন ঘন পাপড়িযুক্ত হালকা ধূসর বর্ণের ডাগর চোখজোড়ায় নিখাত অনুভূতি মিশ্রিত। ফর্সা আর ধারালো চেহারার চোখজোড়া, খাড়া নাক, ঠোঁটে, গলায়, ঘাড়ে আর বুকে জলকণাগুলো লেপ্টে রয়েছে, যার দরুন দেহের ফুলে ফেঁপে ওঠা মাসেলস আর সিক্স প্যাকস বুকটা ভাঁজে ভাঁজে অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যমান হয়ে আছে। আরেকটা জিনিস সে তার চোখে বিশেষভাবে নজর কেড়েছে, সেটা হলো ইরিশের বুকের বাঁ পাশের জায়গাটাতে দেয়ালের মতোই ভয়ঙ্কর এক ড্রাগনের ট্যাটু আঁকা। ড্রাগনের মুখটা হা করা আছে, যেন এক্ষুনি সে তাকে গিলে খাবে। সে তার ভাবনার মাঝে ইরিশ হ্যাঁচকা টানে ওকে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে ফেললো। সে তা হুমড়ি খেয়ে ইরিশের বুকের উপর পড়তেই তার তীব্র গতির হৃদস্পন্দন শুনতে পেয়ে থমকে গেল। কিছুক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ইরিশ নেশাযুক্ত এক সম্মোহনী চাহনি নিয়ে সে তার পানে তাকিয়ে রয়েছে, যেখানে ছিল একরাশ অনুভূতির পাথার। সে তা বিহমিত হয়ে যায় সেই নেশালো দৃষ্টিতে, ভুলে যায় কিছুক্ষণ আগে এরিসের করা অমানবিক আচরণগুলো। হঠাৎ করে এরিসের অনুভূতি সম্পন্ন চোখ জোড়ায় হিংস্রতা এসে ভর করলো। সে তাকে কোমল হাতে জড়িয়ে ধরে বাহু বন্ধনে অত্যন্ত দৃঢ় হলো। এরিসের শক্ত চাহনি এবং হাতের চাপে সে তার ঘোর কেটে যায়। সে ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। এরিস তাকে নিজের বুক থেকে কিছুটা দূরে সরিয়ে এনে এক টানে তার মাথায় হিজাব খুলে ফেলে। ক্লাচার সরিয়ে তার বেঁধে রাখা চুলগুলো এক ঝটকায় খুলে দেয়। মুহূর্তেই ব্যাংকস, হেয়ার কাট আর ব্রাউন চুলগুলো কপাল এবং কাঁধ অবধি ছড়িয়ে পড়ে। সে তা কিছু বুঝে ওঠার আগেই এরিস আচমকা সে তার চুলগুলো মুঠো করে ধরে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। মুহূর্তেই তীক্ষ্ণ দাঁতের দংশনে অস্পষ্ট আর্তনাদ করে ওঠে সে তা। কিন্তু এরিসের আক্রমণ থামে না। সে তার উন্মুক্ত গলা এবং ঘাড়ের ভাঁজ জুড়ে অবাধে বিচরণ করতে থাকে তার ঠোঁট এবং দন্তরাশির অবাধ্য ছোঁয়া। দুহাত বিচরণ করতে থাকে সে তার কোমর এবং তলপেট জুড়ে। ধীরে ধীরে এরিসের স্পর্শ এবং হাতের বিচরণ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। অপরদিকে সে তার নিঃশ্বাসের প্রতি প্রচন্ড বেড়ে যায়। এরিসের স্পর্শ তাকে একরকম পাগল করে দিচ্ছে, সে সাথে দিচ্ছে তীব্র যন্ত্রণা। একসময় সে তাকে বিছানায় আছড়ে ফেলে তার দু হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো গুঁজে দিয়ে সে তার কোমল ঠোঁট জোড়ার মাঝে নিজের পুরুষালী শক্ত ঠোঁট জোড়া মিশিয়ে দিল এরিস। তারপর নিজের শক্তপোক্ত চওড়া পুরুষালী দেহখানা সে তার কোমল নাজুক দেহের মাঝে বিলীন করে দিল এরিস। তার প্রতিটি স্পর্শে ভালোবাসার পরিবর্তে ছিল হিংস্রতা আর পৈশাচিকতা। সেটা সহ্য করতে না পেরেই বারবার নিজেকে ছাড়ানোর আকুতি জানাতে থাকে। কিন্তু এরিস সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের পুরুষত্বের অধিকার আদায় করে যাচ্ছিল। তার মন প্রাণ জুড়ে একটা চিন্তাই বারবার ঘুরে ফিরে আসছিল। সে তার শরীরে অন্য পুরুষের স্পর্শ লেগে রয়েছে। তার স্পর্শের মাধ্যমে সেটাকে পুরোপুরিভাবে মুছে দিতে হবে। এজন্য তার এরকম পৈশাচিক আর হিংস্রতা অবলম্বন করা, যার জন্যে প্রেয়সীর আকুতি ভরা আর্তনাদ আর তার পূর্ণ কহরে প্রবেশ করছে না অথবা হৃদয়ের গহীনে প্রভাব ফেলছে না। মধ্যরাত্রির শেষ প্রহরী এরিসের প্রশস্ত উন্মুক্ত কঠোর বুকের মাঝে অজ্ঞান হয়ে ঢলে পড়ল সে তার কোমল পেলব ক্ষুদ্র শরীর। হয়তো শারীরিক এবং মানসিক যন্ত্রণা একসাথে মেয়েটা সহ্য করতে পারছিল না। অপরদিকে এরিস সে তাকে নিজের বুকে জড়িয়ে রেখে দুই হাতের বাঁধনে শক্ত করে ঝাপটে ধরে জড়িয়ে ধরে চোখ বুজে শুয়ে রয়েছে। দুটি উন্মুক্ত দেহ একসাথে লেপ্টে রয়েছে, তাদের উপর সাদা একটি কমফোর্টার জড়ানো। এরিস সে তাকে এমন ভাবে আগলে ধরেছে যেন এই মুহূর্তে অতি মূল্যবান কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে শান্তি খোঁজার প্রয়াস করছে সে। বিপরীত মানুষটির কষ্ট যন্ত্রণা তাই এই মুহূর্তে সে উপলব্ধি করতেও পারছে না। সকালবেলা জ্ঞান ফিরতেই পায়ে জ্বালাময়ী কোনো কিছুর অস্তিত্ব টের পেতেই চোখ মুখ উঁচকে চোখ খুলল সে তা। উঠে বসতে নিলেই টের পেল তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। নড়তে পর্যন্ত পারছে না সে। সেই সাথে কমফোর্টার উঁচু করতেই দেখতে পেল তার সারা শরীর জুড়ে একটি সুতো অবধিও নেই। প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেল,
পরক্ষণেই গতকাল রাতের কথা ভাবতেই তার চোখে বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ল। ইরিশের দানবী হিংস্রতায় গতকাল রাতে নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাকে। চোখের পানি মুছে শরীরে কমফোর্টার জড়িয়ে অতি কষ্টে উঠে বসলো শ্বেতা। তারপর যা দেখলো তাতে আরো অবাক হয়ে গেল সে। তার পায়ের কাছে বসে এরিস অতি মনোযোগ সহকারে দুই পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ শেষ করে সে তার সাথে চোখাচোখি হতেই এরিস নির্লিপ্ত ভঙ্গিতে তার কাছে এগিয়ে এলো। তারপর কম্বলটা সরিয়ে দিয়ে তার মুখ, গলা, ঘাড় এবং শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে আলতো করে মলম লাগিয়ে দিতে লাগলো। সে তা প্রচন্ড হতবাক হয়ে এরিসের কার্যকলাপ দেখতে লাগলো। যে মানুষটা গতকাল রাতে তার সাথে বর্বরতম আচরণ করেছে, তার কাছ থেকে এমন আচরণ সত্যি প্রত্যাশা করেনি সে। সেই সাথে ইরিশের সামনাসামনি উন্মুক্ত শরীরে থাকতে তার ভীষণ লজ্জা আর অস্বস্তি লাগছিল। বারবার শরীরে কমফোর্টার জড়াতে গেলেও এরি সেটা টেনে সরিয়ে দিচ্ছিল। তার ভাবভঙ্গি বরাবরের মতোই শান্ত ও নির্লিপ্ত। অনেকক্ষণ চুপ থাকার পর সে তার নির্জীব স্বরে বলল, নিজে আঘাত দিয়ে আবার নিজেই পরিচর্যা করছেন? এরিস মাথা তুলে এক পলক তাকিয়ে সে তাকে দেখে আবারও নিজের কাছে মনোযোগী হয়ে পড়ল। এরিসকে চুপ থাকতে দেখে সে তা কিছুটা সাহস পেয়ে একটু উঁচু আওয়াজে বলে উঠল, মেরে ফেলছেন না কেন আমাকে? এভাবে তিল তিল করে কষ্ট দিয়ে মারার থেকে একেবারে মেরে ফেলুন না আমায়। ইরিশ এবার চোখের চাহনি শক্ত করে সে তার দুই গাল চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, মারার হলে তোমাকে সেই কবে মেরে ফেলতাম, এত কষ্ট করে আয়োজন করে নিজের কাছে নিয়ে আসতাম না। তোমাকে বারবার কষ্ট দিয়ে নিজেই আবার সুস্থ করে আবারও কষ্ট দিব আমি। এটাই হবে তোমার মৃত্যু যন্ত্রণার থেকেও আরো বড় শাস্তি। সে তার চোখ থেকে এক ফোঁটা পানি এরিসের হাতে বেয়ে গড়িয়ে পড়ল। এরিস তাচ্ছিল্য ভরে সেটা মুছে নিল। সে তা ভেজা ও আহত কণ্ঠে বলল, কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? কি ক্ষতি করেছো আমার পরিবার? এরিস বাঁকা হেসে বলল, সত্যি তুমি কিছু জানো না নাকি না জানার নাটক করছো? সে তা অবাক হয়ে বলল, মানে? মানে তুমি জানো না শ্বেতা কে? এটাও জানো না তোমার অতীতে কি হয়েছিল? হয়তো অতীতে তুমি এমন কিছু করেছিলে যার ফল তোমাকে এবং তোমার পরিবারকে এখন ভোগ করতে হচ্ছে। শ্বেতা অসহায় কণ্ঠে বলল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমার অতীতের কিচ্ছু মনে পড়ছে না। প্লিজ খুলে বলুন না কি করেছিলাম আমি। এরই সে তার কপালের চুলগুলো ফু দিয়ে উড়িয়ে হাসকি স্বরে বলল, এত তাড়াতাড়ি জানার তারা কিসের সুইটহার্ট, আরো অনেক শাস্তি ভোগ করার বাকি আছে তোমার। সেগুলো ভোগ করতে করতে না হয় সব সত্যিটা জেনে নিও, কেমন? বলে এরিস চলে যেতে নিলেই কিছু একটা ভেবে তড়িঘড়ি করে সে তার কাছে এসে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, বেডশিটে ব্লাড পড়েছিল, কিন্তু এটা কি করে সম্ভব? সে তা হতভম্ব হয়ে তাকিয়ে রইল এরিসের মুখপানে। প্রথমবার শারীরিক সম্পর্কে এমনটা তো হয়েই থাকে, তবুও এরিস এমন প্রশ্ন কেন করছে সে বুঝতে পারছে না। সে তা কিছু বলার আগেই এরিস দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি পিরিয়ড চলছে? সে তার সত্যি গতকাল রাত থেকে পিরিয়ড শুরু হয়েছিল, তাই শারীরিক যন্ত্রণাটাও দ্বিগুণও হয়ে উঠেছে। মাথা নেড়ে হা বোঝাতেই এরিস ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, যেন শেষ আশা প্রদীপটাও নিভে গেছে তার। বিড়বিড় করে বলে উঠল, আমিও কি এক আশা করে বসেছিলাম, ওর ভার্জিনিটি তো সেই 6 বছর আগেই চলে গিয়েছিল। ভাবতেই অসহনীয় কষ্টের সাথে সাথে একটা তীব্র রাগ ফুঁসে ওঠে এরিসের মনের ভেতর। নিজেকে কন্ট্রোল করতে সে দ্রুত বাহিরে বের হতে যাবে, তখনই সেদা তার হাত টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, বাবা মা আর তাসার সাথে আমাকে একটু কথা বলে দিন না প্লিজ। এরিস রুক্ষ মেজাজে তার কাছে এসে রক্তিম চক্ষু জোড়া নিয়ে গলা চেপে ধরে বলল, একদম এসব ন্যাকামি আমার সামনে করবে না বলে দিলাম। আই হেট দিস। আর শুনে রাখো, কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ থাকবে না তোমার। এই বদ্ধ অট্টালিকায় আজীবন আমার বন্দিনী হয়ে থাকবে তুমি। পরক্ষণে সে তার গলা ছেড়ে দিয়ে তার ভয়ে চুপসে যাওয়া মুখখানা নিজের মুখের একদম কাছাকাছি নিয়ে এসে এরিস হিম শীতল কণ্ঠে বলতে লাগলো, তোমায় আমি নিজের হাতে ভাঙাবো, আবার নিজের হাতে সুন্দর করে জোড়া লাগাবো। সব রকম অবস্থায়, সব রকম পরিস্থিতিতে তোমায় একমাত্র আমার সাথেই থাকতে হবে, মাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাডিকশন। কথাটা বলার পরই এরিসের নজর গেল সে তার ডান গালের কলার বনে থাকা লালচে তিলটার দিকে। মুহূর্তে ঘোর লেগে এলো এরিসের।
কোনো কিছুর পূর্বাভাস ছাড়াই সেখানে কামড় বসিয়ে দিল সে। সে তা আহ শব্দে মৃদু আর্তনাদ করে উঠল। এরিস চেয়ে দেখলো লালচে লাভ ব্রাইটটা সে তার গলার কাছে খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে। সেদিকে তাকিয়ে সে একটা বাঁকা হাসি দিল, তারপর আলতো একটা চুমু বসিয়ে দিল সেই নরম জায়গাটায়। তারপর বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস আর পেইন কিলার নিয়ে এসে সে তার সামনে ধরলো। সে তা না খেতে চাওয়ায় এরিস তাকে জোর করে খাইয়ে দিল। এরপর নির্লিপ্ত স্বরে বলল, আমার ডার্ক প্যালেসে আমার কথা মতোই চলতে হবে তোমাকে। যত তাড়াতাড়ি সেটা মানতে পারবে, ততই তোমার জন্য মঙ্গল। ইতালির বিখ্যাত লেক গার্ভাতে অবস্থান করছে তাসা আর রায়ান। চারিদিকে প্রাকৃতিক সান্নিধ্য বিরাজ করছে। লেকের টলটলে নীল পানি বিকেলের রোদে চিকচিক করে দ্যুতি ছড়াচ্ছে। স্নিগ্ধ মৃদু মন্দ বাতাস বইছে, অথচ তাসা নিষ্প্রাণ ভঙ্গিতে লেকের কাছে দো আকৃতিতে বসে রয়েছে। রায়ান তার পাশে নিঃশব্দে বসে রয়েছে। দীর্ঘক্ষণের নীরবতা ভঙ্গ করে রায়ান গমগমে স্বরে বলে উঠল, আর কতক্ষণ এভাবে চুপ করে থাকবে তাসা? তোমার মন ভালো করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, অথচ তুমি সেই কখন থেকে মন খারাপ করেই বসে রয়েছো। তাসা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, শত চেষ্টা করেও মনটা ভালো করতে পারছি না রায়ান ভাইয়া। না পারছি মুখে একটুখানি হাসি ফোটাতে। এত কিছুর পরেও কিভাবে ভালো থাকা যায় বলো? যা হয়েছে সব ভুলে যাও। সবটা মেনে নিতে বলছো? সায়ান সবটা মেনে নিয়েছে। আমার আর বাবারও কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাসা একটা তাচ্ছিল্য হেসে বলল, কেউই সবটা মেনে নিতে পারেনি। হয়তো মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে সবাই ভেঙে গিয়েছে। আমার বাবা মায়ের কথাই ভাবো, এই দুটো দিন ধরে তারা একদম বিধ্বস্ত হয়ে গেছে। না নিজেরা ভালো মতো কথা বলছে, আর না আমার সাথে কথা বলছে। রায়ান তাসার দিকে ভালো মতো ঘুরে সিরিয়াস ভঙ্গিতে বলল, এরিসের কাহিনী তো তুমি আমাকে বলেছো। ওর বাবা তানভি আর তোমাদের সাথে ঠিক কি কি করেছিল সেটা জানতে পেরে তো আমার নিজেরই মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই সত্যি কথাটা যদি তানভি আর সায়ানের বিয়ের আগে তুমি আমাকে বলতে, তাহলে এত কিছু হতোই না। তাসা তাচ্ছিল্য হেসে বলল, বাদ দাও, যা হয়েছে তো কেউই বদলাতে পারতো না। এমনটাই হবার ছিল। এরিস জানে ওর বাবার কার্যকলাপের কথা। জানি না। রায়ান অবাক হয়ে বলল, জানি না মানে কি? তোমার কখনো ওকে জানানোর চেষ্টা করোনি? সেই সুযোগই কখনো পাইনি। ভাবতেও পারিনি ও কখনো আমাদের জীবনে এভাবে ফিরে আসবে। আমার মনে হয় তোমাদের ওকে সবটা জানানো উচিত। হয়তো ও ভুল বুঝতে পেরে তানভি আর তোমাদের সাথে এমনটা করেছে। এসবের মাঝ থেকে রাগের বশে তানভীর সাথে আবার উল্টাপাল্টা কিছু না করে বসে। কিন্তু এরিসের নাগাল পাবো কিভাবে? আমি ওর ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি ও ইতালির সবচেয়ে বড় আর শক্তিশালী মাফিয়া গ্যাং এর বস। ওর ক্ষমতার কাছে আমরা অতি তুচ্ছ। এমনকি ওর ধারে কাছে যাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। রায়ান আর কিছু বলতে যাবে, ঠিক তখনই সামনে অতি পরিচিত দুটি চোখ দেখে থমকে গেল সে। ব্ল্যাক জিন্স পরা, শার্ট, সানগ্লাস আর মাস্কের আড়ালে থাকা প্রিয় পপ স্টার তারকা সিয়ন জুনকে চিনতে তার একটু দেরি হলো না। কিন্তু এত মানুষের ভিড়ের মাঝে সে একা একা এখানে কি করছে? ভাবতে ভাবতে তার কাছে ছুটে এগিয়ে গেল রায়ান। এদিকে নিজেকে আপাদমস্তক ঢেকে এদিক ওদিক তাকিয়ে অবিরত খুঁজছে কাউকে। খুঁজেই যাচ্ছিল ইহান। বরাবরই লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করে সে, তাই এই কয়েকদিন শুভ্রাকে মিলানের প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে চলেছে সে। আজও সেই উদ্দেশ্যেই এসেছে। তাকে দেখতে বেশ বিধ্বস্ত আর ক্লান্ত লাগছে। হ্যালো সিয়নজুন, কেমন আছো তুমি? আমি তোমার অনেক বড় ভক্ত। রায়ান ইবতিসাম ইহানের সামনে গিয়ে কোরিয়ান ভাষায় বেশ জোরে কথাটা বলে উঠল রায়ান। এতে ইহান বেশ অপ্রস্তুত হয়ে যায়। আশেপাশের লোকজনও তাদের দিকে তাকাতে থাকে। ইয়ান তাকে অন্যদিকে নিয়ে গিয়ে গলা নামিয়ে আস্তে করে কোরিয়ান ভাষাতে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনলে কি করে? রায়ান সরল হেসে বলল, আমি তোমার সেরা ভক্তদের একজন, যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমার সবগুলো অ্যালবাম আমার দখলে। সুযোগ পেলে কনসার্টও মিস করি না। আর তোমাকে দেখতে পেয়ে চিনতে পারবো না, এ কি করে হয় বলো? ইহান মাস্কের আড়ালে একটা মুচকি হাসি দিল। রায়ান সুযোগ বুঝে তার কাছ থেকে অটোগ্রাফটা নিয়ে নিল। তারপর জিজ্ঞেস করলো, তোমাদের টিমের না কয়েকদিন আগে সাউথ কোরিয়াতে ফিরে যাওয়ার কথা ছিল? তো তুমি এখানে কি করছো? কোনো দরকার ছিল কি? থাকলে আমাকে বলতে পারো, আমি সাহায্য করব তোমাকে। ইহান এদিক ওদিক তাকিয়ে আনমনে বিড়বিড় করে বলল,
আমার যে সমস্যা সেটা যে আমি ছাড়া আর কেউই সলভ করতে পারবে না। কিছু বললে? ইহান ফিরে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, না কিছু না। আসলে একটা ব্যক্তিগত প্রয়োজনেই এখানে এসেছিলাম। ও আচ্ছা। আমার কি সৌভাগ্য তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার বন্ধুর সাথে তোমাকে দেখা করাতে চাই। ইহানের এই মুহূর্তে অন্য কিছুতেই মন দিতে ইচ্ছে করছিল না। তবুও সৌজন্যতা বজায় রাখতে বলে উঠল, ওহ শিওর। লেকের পাশের একটা ক্যাফেটেরিয়াতে ইহান আর শুভ্রা মুখোমুখি বসে রয়েছে। তাদের দুজনের অপর পাশে মাঝখানে বসে রয়েছে রায়ান। সে ইচ্ছে মতো বকবক করে যাচ্ছে, অথচ মুখোমুখি বসা দুজন মানুষ জমে যাওয়া বরফের মতো বসে রয়েছে। প্রথমে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। দুজনেরই চোখে পানিতে টইটুম্বুর ছিল, অথচ মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। তাদের উপস্থিতি টের পেয়ে বহু অনাকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত ছিল। শুভ্রা মাথা নত করে নিচের দিকে তাকিয়ে রয়েছে। বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্না সংবরণের চেষ্টা করছে সে। ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি জমে আছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে এমন অবস্থা। অপরদিকে ইহান এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে রয়েছে। তার ছল ছল চোখ দুটিতে অজস্র অভিযোগ, অভিমান আর অনুভূতি খেলা করছে। ঠোঁট জোড়া অবিরত কাঁপছে, শত সহস্র কথা তার শুভ্রাকে বলা রয়েছে, অথচ একটি কথাও মুখ দিয়ে বের করতে পারছে না সে। রায়ান দুজনকে চুপ করে থাকতে দেখে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? তোমরা দুজন এভাবে চুপ করে গেলে কেন? হঠাৎ করে কি হলো তোমাদের? তাসা, আমি তো ভেবেছিলাম তুমি চিয়ন জুনকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়বে। যেহেতু তিনজনই ইতালিয়ান ভাষায় পারদর্শী, তাই রায়ান কথাগুলো সেই ভাষাতেই বলল। তার কথা শেষ হতেই ইহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? রায়ান এক পলক শুভ্রার দিকে তাকিয়ে ইহানকে উদ্দেশ্য করে বলল, ওর নাম তাসা, তাসা ইলিগিনি, আমার ফিয়ন্সে। রায়ানের মুখ থেকে এই কথাটা শুনে শুভ্রা আর ইহান দুজনই চমকে তার দিকে তাকালো। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হঠাৎ করে এসব কি বলছে রায়ান? পাগল হয়ে গেল নাকি? অপরদিকে ইহানের চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দিল। নিজেদের নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করছে সে। ওহ কনগ্রাচুলেশন। শুভ্রার দিকে তাকিয়ে চাপা ক্ষোভ নিয়ে কথাটা বলল ইহান। শুভ্রা তার দিকেই বিস্মিত ছলছল চোখ জোড়া নিয়ে তাকিয়েছিল। ইহানের ভাবভঙ্গি আর কথাটা শুনে শুভ্রা রায়ানের উদ্দেশ্যে কিছুটা চেঁচিয়ে বাংলায় বলল, এসব তুমি কি বলছো রায়ান ভাইয়া? রায়ান শুভ্রার কথাতে পাত্তা না দিয়ে একটা হাসি দিয়ে ইহানের উদ্দেশ্যে বলল, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি সিয়ঞ্জুল। তোমাকে কিন্তু আমাদের বিয়েতে পারফর্ম করতেই হবে। রাগে ইহানের ইচ্ছে করছিল এখনই রায়ানের মাথাটা ফাটিয়ে দিতে, আশেপাশে সবকিছু ভাঙচুর করে ফেলতে। তার শরীরের রক্তস্রোত উষ্ণ হয়ে শিরা উপশিরা জুড়ে টগবগ করে ছুটে বেড়াচ্ছে। সে শুভ্রার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে দ্রুত সেখান থেকে চলে যেতে নেয়। শুভ্রা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, হু হু করে কেঁদে দেয়, কিন্তু সেই কান্না ইহানের মনকে গলাতে পারে না। পেছন থেকে রায়ান কত শতবার তাকে ডেকে চলেছে, কিন্তু ইহান এক আকাশ পরিমাণ কষ্ট আর রাগ নিয়ে হনহন করে সেখান থেকে বেরিয়ে যায়। ইহান চলে যেতেই শুভ্রা রায়ানের উদ্দেশ্যে রাগে চেঁচিয়ে বলে উঠল, তুমি এমনটা কেন করলে রায়ান ভাইয়া? আমাদের সম্পর্কে এমন একটা মিথ্যে কথা তুমি কিভাবে বলতে পারলে? রায়ান হাসার চেষ্টা করে বলল, আরে রিল্যাক্সে তাসা, সিয়ন জুন যেন আমাদের ব্যাপারে নেগেটিভ কিছু ভাবতে না পারে, সেজন্যই আমি এই কথাটা বলেছি। শুভ্রা চোখের পানি মুছতে মুছতে আঙুল উঁচিয়ে শক্ত কণ্ঠে বলল, আর কখনো আমার চোখের সামনে আসবে না তুমি, বলে কাঁদতে কাঁদতে সেও সেখান থেকে দ্রুত পদে বেরিয়ে যায়। অপরদিকে ইহান হন্তদন্ত হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ডান হাত দিয়ে স্টিয়ারিং এ একের পর এক আঘাত করতে থাকে। হাত ফেটে রক্ত বেরিয়ে যায়, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই। রাগে দুঃখে তার শরীর থরথর করে কাঁপছে, হাঁটু ভেঙে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু এতকাল যাবৎ নিজেকে কঠোরভাবে গড়ে তুলেছে সে, তাই এই দুর্বলতা তাকে মানাবে না। ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেলেও না। ইহান আর্তনাদ করে করে বলতে লাগলো, এমনটা আমার সাথে কেন করলি শুভ্রা? প্রথমে বহু বছর আগে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে ছেড়ে চলে এসেছিলি। 6টা বছর তীব্র যন্ত্রণার আগুনে জ্বালিয়েছিস। সব ভুলে যখন আমি তোর কাছে আমি ফিরে আসতে চেয়েছিলাম, পাগলের মতো তোকে খুঁজে বেরিয়েছিলাম, সেই তুই ফিরে এসে আমাকে এই প্রতিদান দিলি? কি পাপ করেছিলাম তোকে ভালোবেসে, যে সারাটা জীবন ভর তার মাসুল আমাকে দিতে হবে?
টানা 1 সপ্তাহ ধরে তীব্র তুষারপাতের মাঝে আজ প্রকৃতির সাথে যোগ হয়েছে তীব্র বারিধারা। অন্ধকার নিকষ কালো গগন জুড়ে ভয়াবহ বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি পড়ছে। বাজ পড়ার তীব্র শব্দে থেকে থেকে কেঁপে উঠছে শ্বেতা। বদ্ধ রুমের মাঝে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে কবুতর ছানার ন্যায় নিজেকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে সে। ছোটবেলা থেকেই বজ্রপাত প্রচণ্ড ভয় পায় সে। সে সাথে তীব্র বৃষ্টি আর অন্ধকারকেও ভয় পায়। আর নিঃসঙ্গতাকে তো সবচেয়ে বেশি এড়িয়ে চলতে চায়, অথচ এই সবগুলোই বর্তমানে তার সাথে রয়েছে। চোখে অশ্রু টলমল করলেও এই মুহূর্তে কেউ তার পাশে নেই। হঠাৎ করে রুমের ইলেকট্রিসিটি চলে যায়। সে তার ভয় আরো দ্বিগুণ হয়ে ওঠে। দুহাতে কান চেপে ধরে সে চিৎকার করে আর্তনাদ করে ওঠে, অথচ তার আর্তনাদ আর কান্নার আওয়াজ রুমের 4 দেয়ালের বাইরে যেতে পারে না। সেখানে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজে চকিতে সেদিকে ফিরে তাকায় শ্বেতা। ফুল স্লিভ হোয়াইট শার্ট, ব্ল্যাক ওয়েস্ট কোট আর জিন্স পরিহিত অবস্থায় এলোমেলো চুলে রুমে প্রবেশ করে এরিস। তার এক হাতে রিভলভার, অন্য হাতে কোট। হাতে আর চোখে মুখের রক্তের ছিটেফোঁটা লেগে রয়েছে। হয়তো এই মুহূর্তে কারো প্রাণ নিয়ে এসেছে সে। সে তাকে এক পলক দেখে নিয়ে এরিস ওয়াশরুমে চলে যায়। সে তার মৃদু গঙানির আওয়াজ শুনলেও সেদিকে বিশেষ একটা পাত্তা দেয় না সে। অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়ে ব্ল্যাক টি-শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে আসে। সেটা তখনও বিছানার চাদর খামচে ধরে গুটিসুটি মেরে বসেছিল। এরিস ধীরে ধীরে সুস্থে তার দিকে এগিয়ে গিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, বৃষ্টি, বজ্রপাত আর অন্ধকার তোমার ভীষণ ভয় করে সুইটহার্ট? সেটা মাথা তুলে এরিসের দিকে তাকায়। এরিসের চোখে মুখে রহস্যময় হাসি খেলা করছে। এরিস আবারও একই স্বরে বলতে থাকে, চলো সুইটহার্ট, আজকে একটা নিউ অ্যাডভেঞ্চার করা যাক। বলতে বলতে সে তাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় এরিস। সে তা ভয়ে খামচে ধরে তার কলার, তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এরিস কোনো কথা না বলে একটা শয়তানি হাসি দেয়। অ্যাড্রিয়ানো প্যালেসের বিশাল বড় উদ্যানের মাঝখান থেকে এক তরুণীর চাপা আর্তনাদ আর চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। অথচ সে স্বর যেন মুহূর্তে চাপা পড়ে যায়। সে তাকে বিশাল বাগানের মধ্যেখানে একটি বড় খুঁটির সাথে বেঁধে রেখেছে ইরিস। তার 2 হাত পিচমোড়া করে বাঁধা, পা দুটো খোলা, তবে সেগুলো ছাড়া পাওয়ার জন্য একটু পর পর মাটিতে জোরে জোরে আঘাত করছে। শ্বেতা চিৎকার করে করে বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার ভীষণ ভয় করছে। আমি অন্ধকার, তীব্র বৃষ্টি আর বজ্রপাত এসব কিছুকে ভয় পাই। এসব সহ্য করতে পারছি না আমি। আমার কথা শুনছো? কার উদ্দেশ্যে তুমি সম্বোধন? সে এসব কথা বলছে সে জানে না। তবে তার কথাগুলো যে এরিসের উদ্দেশ্যে বলা সেটা সদর দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এরিস স্পষ্টভাবে বুঝতে পারছে। অথচ 2 হাত বুকের উপর ভাঁজ করে স্থির দৃষ্টিতে সে তার আহাজারি আর আর্তনাদ দেখে চলেছে সে। চোখে নির্জীব আর অনুভূতিহীন, চোখ মুখ তীব্র কঠোর, দেহভঙ্গির মূর্তির মতো স্থির। বাহির থেকে প্রচন্ড শান্ত আর স্থির থাকলেও ভেতরে ভেতরে তীব্র এক সুনামি বয়ে চলেছে তার। হৃদয় জুড়ে একটা তীক্ষ্ণ ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছে যেন। অথচ পৈশাচিক মস্তিষ্ক উপভোগ করছে সে তার কষ্টকর মুহূর্তগুলি। হৃদয়কে হারিয়ে দিয়ে মস্তিষ্ককে জেতাতে চায় এরিস। তাই ভেতরে ভেতরে তার কঠিন সত্তা নরম হতে লাগলেও বাইরে যথাসম্ভব নিজেকে স্থির করে রাখলো সে। তাই চোখ জোড়া বারবার বন্ধ করে অন্যদিকে তাক করে নিচ্ছে। ইরিশ হঠাৎই বিকট একটা বজ্রপাত হওয়ার সাথে সাথে ইরিশ বলে এক তীব্র চিৎকার দিয়ে উঠল সে, তার সাথে সাথেই চেতনাহীন হয়ে ঢলে পড়ল মা খুঁটির সাথে। ইরিশ আর নিজেকে স্থির রাখতে পারল না। মস্তিষ্ককে হারিয়ে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে সে ঝড় বৃষ্টির মাঝে ছুটতে চলল নিজের অপ্রিয় প্রিয়তমার পানে। শ্বেতা, কি হয়েছে শ্বেতা? চোখ খোলো আসক্তি আমার। সে তার হাতের বাঁধন খুলে তাকে 2 হাতে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো তার পেলব গাল দুটিতে চাপড় দিতে দিতে উত্তেজিত হয়ে কথাগুলো বলল ইরিশ। না চাইতেও তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা উষ্ণ অশ্রু। দ্বিতীয়বার বজ্রপাত হতেই সে তাকে বুকে জড়িয়ে নিয়ে পাগল আগলে নিল সে। তারপর পাজাগুলা করে কোলে তুলে নিয়ে ছুটে চলল সদর দরজার উদ্দেশ্যে। ঠান্ডায় রিক্ত শরীরটায় উষ্ণ কম্ফোর্টার জড়ানো অবস্থায় অচেতন হয়ে শুয়ে রয়েছে সে তা। তার মুখটা এই মুহূর্তে ভীষণ ফ্যাকাশে লাগছে। ধীরে ধীরে শরীর উষ্ণ হয়ে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। এদিকে ইরিশ সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার নির্জীব চোখ জোড়ায় এই মুহূর্তে তীব্র ব্যাকুলতা বিদ্যমান।
মস্তিষ্ক তাকে তার কাজের জন্য বারবার ধিক্কার জানাচ্ছে, কিন্তু সে আজ সেটাকে পাত্তা দিচ্ছে না। ধীরে ধীরে সে তার কপালে হাত রাখলো। ইরিশ ধরতে চমকে উঠল সে। কিছু সময়ের ব্যবধানে সে তার শরীর মাত্রা অতিরিক্ত উষ্ণ হয়ে উঠেছে। শরীর জুড়ে হানা দিচ্ছে তীব্র জ্বর। সাথে সাথেই প্রচন্ড অস্থির হয়ে উঠল এরিস।